আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। সম্পর্কে নতুন দ্বার উন্মোচন সহ কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে কাজ করবে রাশিয়া ও চীন। বেজিং মস্কোর সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপনের মধ্যেই এমনটাই নিশ্চিত করেছে দুদেশ। তবে রুশ প্রেসিডেন্টের চীন সফরে যেন চোখে মুখে অন্ধকার দেখছে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। দুদেশের বাণিজ্যিক বৈশ্বিক নানা ইস্যুতে চুক্তিসহ পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। বৃহস্পতিবার ২ দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে চীনা প্রেসিডেন্ট জানান, বিগত বছরগুলোতে দুই দেশ নিজেদের বন্ধুত্বকে সুসংহত ও বিকশিত করেছে, এতে উপকৃত আন্তর্জাতিক সম্প্রদায়ও। পরে চীন রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন ভ্লাদিমির পুতিন। পুতিনের সফরের প্রথম দিনে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্রমবর্ধমান উন্নতি সহ সম্পর্কের নতুন যুগে প্রবেশের অঙ্গীকার ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। নিজেদের মধ্যে অটুট বন্ধুত্বের প্রশংসা করেন নেতারা। বিশ্বে ন্যায্যতা ও ন্যায় বিচার সমুন্নত রাখতে মস্কো বেইজিং একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন দুই ক্ষমতাধর প্রেসিডেন্ট। এদিন বাণিজ্যিক প্রতিরক্ষা সহ তাইওয়ান নিয়েও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সমালোচনা রয়েছে এমন একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন পুতিন ও শি। সফরের শেষ দিন চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দেবেন তিনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে বেইজিং। ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানাতে বেইজিং শুধু অস্বীকৃতিই জানায়নি, বরং পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোকে সমর্থন দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পুতিনের চীন সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব। এ অবস্থায় শি পুতিনের কণ্ঠে নতুন যুগের প্রত্যয়ের কথা শুনে চোখে সর্ষে ফুল দেখছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে মস্কো বেইজিং এর চুক্তি সহ এই ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিরক্ষা শিল্পে দুই বন্ধু দেশের অংশীদারিত্বের বিরুদ্ধে প্রয়োজন পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে মার্কিন প্রশাসন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত না হলে দেশ ছাড়ার কথা ভাবছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। তার স্বামী ব্যারেট ব্লেড সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন। এদিকে সংক্রান্ত ফৌজদারি মামলায় বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আদালতে সাক্ষ্য দিয়েছেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। তবে সব অভিযোগ আবারও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ২০০৬ সালে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনের আগে বিষয়টি নিয়ে মুখ বন্ধ রাখতে এই পর্নোতারকাকে $1,30,000 ঘুষ দেন তিনি। ব্যবসায়িক নথিতে ওই অর্থ লেনদেনের বিষয়টি গোপন রাখায় জালিয়াতির অভিযোগে নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। গত মার্চে আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এখন চলছে বিচার কাজ। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে মামলার বিষয়ে কথা বলেছেন স্টর্মির স্বামী ব্যারেট ব্লেড। মঙ্গলবার সিএনএনকে ব্লেড বলেন, বিচারে ট্রাম্প দোষী সাব্যস্ত না হলে তারা দেশ ছেড়ে চলে যাবেন। ড্যানিয়েলসের স্বামী ব্লেডও পেশায় একজন পর্নো তারকা। সিএনএনকে তিনি বলেন, মামলা সম্পর্কিত বিষয়গুলো পেছনে ফেলে এগিয়ে যেতে চান তারা, চান স্বাভাবিকভাবে জীবনযাপন করতে। এদিকে বৃহস্পতিবার এ সংক্রান্ত ফৌজদারি মামলায় তৃতীয় দিনের মতো নিউ ইয়র্কের আদালতে সাক্ষ্য দিয়েছেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। বলেছেন, ট্রাম্পের নির্দেশেই তিনি স্টর্মির মুখ বন্ধ করতে তাকে ঘুষ দিয়েছিলেন। জানা গেছে সোমবার আবারও তাকে জেরা করবেন ট্রাম্পের আইনজীবী। এসবের মধ্যেই আবারও নিজের বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি কোনো আইন লঙ্ঘন করেননি বলেও দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণের পর এবার সবার নজর ২০ মে পঞ্চম দফার দিকে। এদিন ৮ রাজ্যে ৪৯ সংসদীয় আসনে হবে ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ছাড়াও ভোট হবে কাশ্মীর, ঝাড়খণ্ড ও লাদাখে। এ দফায় ৬৯৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। এর আগে ৪ দফায় ৩৭৯ আসনে হয় ভোট গ্রহণ। এদিকে বৃহস্পতিবার জোট নিয়ে নতুন ব্যাখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট।
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটে নজর থাকবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে 7 আসন, মহারাষ্ট্রে 13, উত্তরপ্রদেশের 14 আসনে ভোট এদিন। এই দফায় পশ্চিমবঙ্গের 7 আসনের মধ্যে বর্তমানে বিজেপির 3 আর তৃণমূলের 4 আসন। অন্যদিকে মহারাষ্ট্রের 13 আসনের মধ্যে বিজেপির 10, উত্তরপ্রদেশেও 14 আসনের মধ্যে বেশিরভাগই গেরুয়া শিবিরের। এর আগে বেশি আসন নিয়ে নির্বাচন কমিশন ভোট করেছে, তাই ভোটের জয় পরাজয়ের আসল অঙ্ক আগেই নির্ধারণ করেছেন জনগণ। তবে বাকি 3 দফার ভোটের হিসেবও কম গুরুত্বপূর্ণ নয় রাজনৈতিক দলগুলোর কাছে। যে যার আসন ধরে রাখতে মরিয়া পঞ্চম দফার ভোটের আগেই, তাই নির্ঘুম প্রচারে নরেন্দ্র মোদী থেকে মমতা ও রাহুল গান্ধী থেকে কেজরিওয়াল। কি আমার তপশিলি ভাই বোনেরা, খেলা হবে। এরই মধ্যে বৃহস্পতিবার জোট নিয়ে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের দিন ইন্ডিয়া জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিলেও একদিন না যেতেই ভোল পাল্টালেন তিনি। মেদিনীপুরের নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, বাংলায় জোট নেই, আছে সর্বভারতীয় ক্ষেত্রে। তবে ইন্ডিয়া জোটের নাম তিনি দিয়েছেন, তাই ইন্ডিয়া জোটই সরকার গঠন করবে। বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা, ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। যদিও মমতার এমন দাবি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আমি চ্যালেঞ্জ দিলাম মমতা ব্যানার্জিকে, আপনার ওই ভাঙা ক্যাসেট আপনি বাজাতে থাকুন, আর বিরোধী দলনেতা আপনাকে একবার হারিয়েছে, এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আপনার ভাইপোকে জেলে পাঠাবো। নির্বাচনের শেষ দফাগুলো যতই এগিয়ে আসছে ততই জমাট বাঁধছে কৌতূহল। আগামী 5 বছর কোন দল বা জোট দিল্লির মসনদে বসবে তা নিয়ে চলছে জোর আলোচনাও। বিজেপির দাবি 400-র বেশি আসন পেয়ে তারাই ক্ষমতায় ফিরবে, আর ইন্ডিয়া জোট বলছে ক্ষমতায় আসছে তারাই। বিজেপি হটাও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এবার অবৈধ আশ্রয় প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে কঠোর আইনের অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন। 27টি দেশের সরকারি প্রতিনিধিদের সমর্থনে এই আইনের অধীনে অবৈধদের বহিষ্কার এবং নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে বলে মনে করছেন অনেকে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। 1997 সাল থেকে প্রচলিত ইউরোপিয়ান ইউনিয়নের অভিবাসন আইনের পরিবর্তন এবং সংস্কার নিয়ে বহু আলোচনা হলেও সদস্য রাষ্ট্রগুলো একমত না হওয়ায় বারবার তা পিছিয়ে যায়। গেল 4 বছর ধরে নানা আলোচনা এবং বিতর্কের পর অবশেষে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত 27টি দেশ একমত হয়ে অভিবাসন আইন ডাবলিন রেগুলেশন অনুমোদন দিয়েছে। এর আগে সমুদ্রপথে আসা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবার ক্ষেত্রে প্রধান দেশ ইতালি এবং গ্রিস একমত হতে ব্যর্থ হওয়ায় আইনটি সংশোধন করা যায়নি। আশ্রয় প্রার্থীদের বিষয়ে নতুন আইন পাশের পর ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইউরোপিয়ান ইউনিয়ন আশ্রয়প্রার্থীদের জন্য কঠিন আইন তৈরি করেছে। আপনাদের একটা কথাই বলবো, যারা প্রবাসী আছেন, যে দয়া করে কোনো অপরাধের সাথে সংযুক্ত হবেন না। তারা যে চিন্তা করে আজকে ইউরোপে সহজ থেকে সহজতর করছে, সেটা হচ্ছে যে যাতে করে মানুষ সমুদ্র পথে না আসে। নতুন আইনে বলা হয়েছে 12 সপ্তাহের মধ্যে আশ্রয় প্রার্থীদের আবেদন নিষ্পত্তি করতে হবে। তবে যেসব দেশের আশ্রয় প্রার্থীর সংখ্যা 20% কম, সেই সব দেশের নাগরিকদের আবেদন বিবেচনা করা হতে পারে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। শরৎকালে তীব্র শীতে বিপর্যস্ত চিলি। শীতের তীব্রতা গেল 70 বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। শীত মৌসুম আসার আগে গরম পোশাক নিয়ে কাজে বের হতে দেখা যায় রাজধানীবাসীকে। বুধবার গত 74 বছরের মধ্যে দেশটির রাজধানী সান্তিয়াগোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 4 ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া অফিস জানায়, চিলির মধ্য ও মধ্য দক্ষিণাঞ্চলে মে, জুন ও জুলাই মাসে ঠান্ডার এই তীব্রতা অব্যাহত থাকবে। কুয়েতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে হয়ে গেল চিত্র প্রদর্শনী। দুদেশের শিল্পীর আঁকা 100-র বেশি চিত্রকর্মে উঠে আসে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। বাংলাদেশ কুয়েত কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে কুয়েতের হাওয়াল্লি শহরে একটি চিত্র প্রদর্শনী হয়েছে। কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের গ্যালারিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে বাংলাদেশের শিল্পীর আঁকা 100-টিরও বেশি চিত্রকর্ম এবং কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীতে প্রদর্শিত হয়। দুই দেশের শিল্পীরা তাদের রং তুলিতে ফুটিয়ে তুলেছেন নিজেদের সংস্কৃতি। আমার দেশের ছবিগুলো নিয়ে আমি এখানে উপস্থাপন করেছি, যেগুলো দেখেই খুব সহজেই যে কোনো কুয়েতি হোক বা যে দেশই হোক না কেন খুব সহজেই বুঝতে পারবে এটা বাংলাদেশি। Really, it's amazing an artist. I can see the cultures of the Bangladesh are amazing culture here. I can see everything with details. বিদেশিদের কাছে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন রাষ্ট্রদূত। আমাদের আর্ট কালচার, আমাদের যত ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, এগুলো যেন বিদেশিরা জানতে পারে, বিশেষ করে কুয়েতিরা এবং অন্যান্য দেশের ডিপ্লোম্যাটসরা। অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রায় 20 জন রাষ্ট্রদূত, কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সদস্য, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং কুয়েত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 15 মে থেকে 4 দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। নরওয়ের রাজধানী অসলো সেজেছে বসন্তের বাহারি রঙের ফুলে। পথে পথে ফুলের শোভা দেখে বিমোহিত দেশি বিদেশি অসংখ্য পর্যটক। নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্ট। বেগুনি, গোলাপি, হলুদ সহ নানা রঙের ফুলে ছেয়ে গেছে পথঘাট। সব মিলিয়ে নরওয়ের প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। অসলোর চারপাশে বাহারি ফুলের ঘ্রাণ, বসন্তের চোখ জুড়ানো দৃশ্য যেন এখানকার বাসিন্দাদের প্রশান্তি আরও বাড়িয়ে দেয়। প্রকৃতির স্নিগ্ধতা নিতে দেশটির অন্যান্য শহরগুলো থেকেই নয়, বিদেশি পর্যটকরাও ভিড় করছেন বাগানে বাগানে। মন কাড়া ফুলের সৌন্দর্য, অপূর্ব রং আর অকৃত্রিম মিষ্টি গন্ধ টেনে নিয়ে আসে তাদের মুঠোবন্দি করে রাখছেন অনেকেই। অসলোতে বেড়াতে এসে আমার প্রাণ জুড়ে গেছে। অনেক রকমের ফুল এখানে। নরওয়ের উত্তরে এমনটা দেখা যায় না। যেখান থেকে আমি এসেছি এখানে এসে খুব ভালো লাগছে। বসন্তের হাওয়ায় পার্ক আর বাগানে ফোটা এসব ফুল ভরিয়ে দিচ্ছে প্রকৃতি প্রেমীদের মন। শীতের পরে এসেছে বসন্ত, আর এই বসন্তকালে ফুটেছে ফুল। নরওয়ের রাজধানী অসলো জুড়ে এখন বাহারি নানান রঙের ফুলের সমাহার। আর এই ফুলের সুগন্ধ নিতে পর্যটকরা আসছেন বিভিন্ন দেশ থেকে নরওয়ের অসলোতে বেড়াতে। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। এ ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ কনক। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।